এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি সিরাজগঞ্জ ৪ এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব তানভীর ইমাম। মাননীয় সদস্য, আপনার সময় ১২ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, এই পবিত্র রমজান মাসে এই মহান সংসদে ২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আলোচনার শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বাঙালির শৃঙ্খল মুক্তির মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি ৭৫-এর ১৫ই আগস্ট ঘাতকের বুলেটে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম মুজিব সহ তার পরিবারের নিষ্পাপ সদস্যদের। স্মরণ করছি ৭৫-এর ৩রা নভেম্বর জেলে ঘাতকের হাতে শহীদ জাতীয় ৪ নেতাকে। আমি স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের, যারা বঙ্গবন্ধুর ডাকে ৭১-এ আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি বাজেট বক্তব্য শুরু করার আগেই আমার শিক্ষা অনুরাগী এবং সাংস্কৃতিক মনা উল্লাপাড়া সলঙ্গার জনপদের পক্ষে একটি প্রস্তাব তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, আপনি নিশ্চয়ই অবগত রয়েছেন আমার নির্বাচনী এলাকা উল্লাপাড়া উপজেলার গুড গভর্নেন্সের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়নের প্রতিটি স্তরে এই জনপদের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত উন্নয়নের মডেলের অনুকরণে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় উল্লাপাড়া আজ একটি মডেল উপজেলায় পরিণত হয়েছে। এই কার্যক্রমকে আরও বেগবান করতে হলে ৬ লক্ষাধিক জনসংখ্যার অধ্যুষিত উল্লাপাড়াবাসীর জন্য একটি আধুনিক গ্রন্থাগার ও শিল্পকলা একাডেমি গড়ে তোলা অত্যন্ত জরুরি। মাননীয় স্পিকার, আজকের এই বাজেট অধিবেশনে আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের এ বিষয়ে সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা একটি বৃহত্তম অঞ্চল। ৯৬ সনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেই সলঙ্গাতে একটি প্রশাসনিক থানা প্রতিষ্ঠিত করেন। বর্তমানে সলঙ্গাতে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন জরুরি হয়ে পড়েছে। সলঙ্গা থেকে সুষ্ঠু সড়ক যোগাযোগের কারণে তারাস, রায়গঞ্জ, নাটোরের গুরুদাসপুর সহ চলনবিল এলাকায় অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে সলঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এজন্য মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলার আগে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা উল্লেখ করতে চাই। দীর্ঘ ৪৩ বছর থমকে থাকা মুজিব ইন্দিরা চুক্তি আলোর ঠিকানা পেয়েছে। ভারতের রাজ্য ও কেন্দ্রীয় সংসদে স্থল সীমান্ত বিল পাশ হওয়ায় বাংলাদেশ ও ভারতের ছিটমহলবাসীরা নিজেদের ঠিকানা ও নাগরিকত্ব খুঁজে পেয়েছেন। এটি মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার বিশাল কূটনৈতিক ও রাজনৈতিক সাফল্য। এ মাসের ৬ তারিখে ২ দিনের সফরে এসেছিলেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারত আমাদের মহামুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু দেশ। ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধ বিরোধীরা ক্ষমতায় বসে ভারত বাংলা সম্পর্ক শীতল করে দেয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে শুধু ভারতই নয়, দুনিয়ার সকল বন্ধু রাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্ব আরও সুদৃঢ় হয়েছে। মাননীয় স্পিকার, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট। আমাদের মাননীয় অর্থমন্ত্রী ২,৯৫,১০০ কোটি টাকা দেয়া বাজেটে ৯৮,৫৮৭ কোটি টাকা উন্নয়ন বাজেট বরাদ্দ রাখায় চলমান উন্নয়নের গতি আরও গতিশীল হবে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের বাংলাদেশের যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেছেন এবং আমরাও দেখছি, এই বাজেট সেই স্বপ্নকে আরও কাছে নিয়ে আসবে। বাস্তবসম্মত কল্যাণমুখী একটি বাজেট দেওয়ার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া সলঙ্গার জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, ইনকরেজিবল অপটিমিস্টিক বাজেটে মাননীয় অর্থমন্ত্রী বৃত্ত ভাঙার যে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং তা অর্জনে তিনি প্রধান যে প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন তা হলো রাজনৈতিক স্থিতিশীলতা। পলিটিক্যাল ইনস্টেবিলিটি শুধুমাত্র একটি দেশের উন্নয়নের অগ্রযাত্রাকেই ব্যাহত করে না, রাজনৈতিক সন্ত্রাস ও অস্থিরতা সামগ্রিকভাবে একটি দেশের সকল সম্ভাবনার পথে অন্তরায় সৃষ্টি করে। জামাত বিএনপির নেতৃত্বাধীন জোটের অসাংবিধানিক, অন্যায্য ও অমানবিক রাজনৈতিক জিঘাংসা থেকে কেউই রেহাই পায় নাই। একদিকে যেমন দেশের উৎপাদন ও বিনিয়োগ বাধাগ্রস্ত হয়েছে, পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়ে শতাধিক মানুষকে জীবন দিতে হয়েছে, অপরদিকে লক্ষ লক্ষ কোমলমতি শিক্ষার্থীকে তাদের লেখাপড়া করার অধিকার ও পরীক্ষা দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হতে হয়েছে।
মাননীয় স্পিকার, যারা স্বপ্ন দেখতে ভয় পায় তারাই এই বাজেটকে নিয়ে সমালোচনা করে। স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে, পৌঁছে দেয় লক্ষ্যে। বঙ্গবন্ধু জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন বলেই আমরা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে দেশ স্বাধীন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশের স্বপ্ন দেখিয়েছেন। এই বাজেট সেই স্বপ্ন পূরণের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর স্ট্র্যাটেজিক লিডারশিপ ও দূরদর্শী নেতৃত্বের কারণেই এই অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। তাই মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যের সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই, 6% বৃত্ত ভেঙে উচ্চ প্রবৃদ্ধির সোপানে আরোহণ এবং মাথাপিছু আয়ের ধারাবাহিকতা উত্তরণ ঘটিয়ে 2041 সালের মধ্যে বাংলাদেশ অবশ্যই উন্নত ও সমৃদ্ধশালী দেশের কাতারে সামিল হতে সক্ষম হবে। মাননীয় স্পিকার, এই বাজেটে সরকারি বিনিয়োগের ক্ষেত্রে বরাবরের মতো প্রবৃদ্ধি সহায়ক খাতসমূহকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে ভৌত সামাজিক অবকাঠামোতে যেমন বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, যোগাযোগ, বন্দর উন্নয়ন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও আইসিটি খাতে অধিকতর বিনিয়োগের প্রাক্কলন করা হয়েছে। 2021 সাল নাগাদ 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এবং এই বাজেটে 1.5 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী যথার্থই বলেছেন, সরকারের চলতি মেয়াদের মধ্যেই কৃষি, ব্যবসা বাণিজ্য ও শিল্পের ব্যাপক প্রসার ঘটবে। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে। বিভাগীয় শহর সহ জেলাগুলিতে যানজট মুক্ত হবে। কোটি কোটি মানুষের তরুণীর কর্মসংস্থান হবে। আর্থিক খাতে প্রসার ঘটবে। তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়বে। মাননীয় স্পিকার, বাজেটের মোট ব্যয়কে এবার মৌলিক 3টি খাতে বিভক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে সামাজিক অবকাঠামো, ভৌত অবকাঠামো ও সেবা খাত। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করা হবে ভৌত অবকাঠামো খাতে, যা মোট বাজেটের 30.6%। সেবা খাতে ব্যয় হবে 28% এবং সামাজিক খাতে ব্যয় হবে 23.4%। বাকি অর্থ ব্যয় হবে অন্যান্য খাতে। এই প্রতিটি খাতই জনমানুষের আর্থসামাজিক উন্নয়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মাননীয় স্পিকার, অনেকেই বলছেন যে এবারের বাজেট উচ্চবিলাসী বাজেট। মাননীয় অর্থমন্ত্রীও তা স্বীকার করেছেন। আমার শ্রদ্ধেয় পিতা মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব এইচ.টি. ইমাম ছোটবেলায় আমাদের প্রায়ই বলতেন, ইফ ইউ ওয়ান্ট টু রিচ দি মাউন্টেন টপ, অলওয়েজ এইম ফর দ্য স্টার্স। আমরা যদি কিছুটা উচ্চবিলাসী নাই হই, তাহলে যা দেশের উন্নয়নের জন্য, মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার জন্য যা প্রয়োজন তা অর্জন করব কি করে? কাজেই উচ্চবিলাসী হওয়া বিলাসিতা নয়, বরং প্রয়োজনীয়তা এবং একটি কৌশল। 2015-16 অর্থবছরের রাজস্ব আয়ের যে 30% বর্ধিত লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছে তা বেশ চ্যালেঞ্জিং বটে, তবে অর্জন অসাধ্য নয়। আমরা যদি আমাদের ডিজিটালাইজেশনের অর্জিত সক্ষমতাকে কাজে লাগিয়ে চলমান ট্যাক্স এবং ভ্যাট আদায় কার্যক্রমকে কার্যকরীভাবে ডিজিটাইজ এবং গণমুখী করতে পারি, তাহলে একদিকে যেমন অধিক সংখ্যক করদাতা কর প্রদানে উৎসাহী হবেন, অপরদিকে এই কার্যক্রমকে পূর্ববর্তী যে কোনো সময়ের তুলনায় অধিকতর অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি এবং ওপেননেস নিশ্চিত করা সম্ভব হবে। আর এর ফলে আকাঙ্ক্ষিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও অর্জিত হবে। এই কার্যক্রমকে অধিকতর বেগবান করার জন্য এবং উপযুক্ত করদাতাদের অনুসন্ধান করার জন্য প্রতিটি উপজেলায় একজন করে রাজস্ব কর্মকর্তা নিয়োগ করা যেতে পারে। এ বিষয়ে মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় আইসিটি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, ভ্যাট থেকে এই বছরে আমরা 64,263 কোটি টাকা আয় করব বলে আশা করছি। এটা গত অর্থ বছরের সংশোধিত আয় প্রাক্কলনের তুলনায় প্রায় 30% বেশি। এই 30% আয় বেশি জোগাড় করতে হলে আমাদেরকে ব্যবস্থাপনার পাশাপাশি সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে হবে। বিজনেস অ্যাজ ইউজুয়ালের পাশাপাশি আমাদের কিছু উদ্ভাবনী কার্যক্রম হাতে নিতে হবে। এক্ষেত্রে তাইওয়ানের দৃষ্টান্ত অনুসরণ করা যেতে পারে। তাইওয়ানে প্রতিটি শিশু তাদের বাবা মা বাজার করে বা রেস্টুরেন্ট থেকে খেয়ে ঘরে ফিরলে তাদের কাছ থেকে ভ্যাট দেয়া ক্যাশ মেমো চায়, কারণ সেখানে প্রতি মাসে একটি ভ্যাট লটারি অনুষ্ঠিত হয়, যেখানে শিশুদের থেকে শুরু করে পরিবার পরিজনদের জন্য থাকে হাজারো পুরস্কার। ক্রিসমাসের আগে হয় বাম্পার ভ্যাট লটারি। একইভাবে আমরা বছরে মাত্র কয়েক কোটি টাকা ভ্যাট লটারি বাবদ খরচ করে এমন সামাজিক আচরণমালা তৈরি করতে পারি, যেখানে সব নাগরিক সেবা নিয়ে ভ্যাট মেমো চাইবে। ঈদের আগে যখন প্রচুর বেচাকেনা হয়, সে সময় আমরা আয়োজন করতে পারি বাম্পার লটারি, যেখানে ক্রেতা বিক্রেতা সবার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। তাতে করে আপনার ভ্যাট ইন্সপেক্টর লাগবে না, জনগণ নিজের তাগিদেই ভ্যাট প্রদান নিশ্চিত করবে।
প্রতিষ্ঠান এতে সানন্দে অংশ নেবে। আশা করি আপনি প্রস্তাবটি বিবেচনা করে দেখবেন। আমি আশাবাদী এ জাতীয় উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে আমরা কেবলমাত্র রাজস্ব আয় বাড়াতেই সক্ষম হব না, আমাদের রাজস্ব ব্যবস্থাপনায় সুশাসন আসবে, স্বচ্ছতা আসবে এবং প্রতিষ্ঠিত হবে ডিজিটাল বাংলাদেশ। মাননীয় স্পিকার, সময়ের স্বল্পতার কারণে বাজেটের বিস্তারিত বিশ্লেষণে যাওয়ার সুযোগ নেই। ডিজিটাল বাংলাদেশ নির্মাণের লক্ষ্যকে সামনে রেখে 2009 সাল হতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার যে আদম্য অর্থনৈতিক মুক্তির অভিযাত্রা শুরু করেছেন, এই বাজেট তারই প্রতিফলন। যে যত কথাই বলুক, মাননীয় প্রধানমন্ত্রীর ভিশনারি লিডারশিপ আর দূরদৃষ্টি সম্পন্ন সাহসী সিদ্ধান্তের কারণেই 2009 সাল আর 2015 সালে বাংলাদেশের মধ্যে অনেক ব্যবধান সৃষ্টি হয়েছে। এই পথ ধরেই বাংলাদেশ 2021 সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত রাষ্ট্রের কাতারে সামিল হওয়ার সক্ষম অর্জন করবে এবং এই বিশ্বাস সমগ্র বাংলাদেশে রাখুন, বাংলাদেশ নাগরিকদের। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকার সকল মানুষকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনাকে, যার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে সামনের দিকে। আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীকে আগামী বছরের একটি যুগোপযোগী, সুন্দর এবং বাস্তবসম্মত বাজেট উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ সকল মাননীয় মন্ত্রী মহোদয় ও সকল সংসদ সদস্যগণকে। ধন্যবাদ মাননীয় সদস্য আপনার সুন্দর বক্তব্যের জন্য।